আপনার বাবা আপনাকে দেয়নি তো আপনার কি করার আছে? আপনি নিশ্চয়ই এতই যোগ্য সন্তান ছিলেন যে আপনাকে কম দিয়ে গেছে। জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই, এইটার কি ব্যাখ্যা? অনেক মামলাই কিন্তু চলে জেদাজেদির কারণে। দ্রুত কেন সমাধান হয়? ওই আইনগুলো প্রপার ওয়েতে আমাদের মানুষজন আসলে সেভাবে করে জানে না। আমরা তো অনেক কিছুতে ইউরোপ আমেরিকার তুলনা দিই, সেই সব দেশে কি হয়? দুইটা জায়গায় কিন্তু অনেক বিস্তর ফারাক। একটি ধর্মের আইনটা থাকে, তাহলে অন্য ধর্মের সঙ্গে কোনো কনফ্লিক্ট হয় কিনা? আমরা সব ধর্মের জন্য কিন্তু আমাদের কোর্টগুলো ওপেন। হাজব্যান্ড ওয়াইফ দুজন দুই ধর্ম, সেই ক্ষেত্রে কি হবে? আসলে প্রত্যেকটা জিনিসের ব্যবস্থা আছে। আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন? পডকাস্ট 24-এ স্বাগত সবাইকে। আজ আমাদের অতিথি ব্যারিস্টার আঞ্জুম আরা লিমা। আমরা তার সঙ্গে আইনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তিনি কেন এই পেশায় এত পেশা রেখে সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। বাংলাদেশ সুপ্রিম কোর্টে আছি এবং আমি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবেও আছি এখন। কেন আইন পেশায় এত পেশা থাকতে? আমার মনে হয় যে এই একটা পেশা একে তো চ্যালেঞ্জিং, আর দ্বিতীয়ত এই পেশাটাতে আসলে বোরিংনেস বলে কিছু নাই। আপনি যখনই নতুন নতুন করে এক একটা মামলা ডিল করবেন, এক একটা ক্লায়েন্ট ডিল করবেন, আপনার মনে হবে যে আপনি আসলে এক একটা মানুষের জীবন নিয়ে আসলে চর্চা করছেন। আর ছোটোবেলা থেকে আমার যেটা মনে হতো যে আমি আসলে একটু মানুষের সাথে গল্প করতে, কথা বলতে বা মানুষের সাথে মিশতে খুব পছন্দ করি। আর আইসোলেটেড কোনো কিছু আমার আসলে খুব একটা পছন্দ না। তো আমার তখনই মনে হয়েছিল যে আসলে এই একটা প্রফেশন যেটাতে থাকলে আপনি আসলে প্রতিদিন যেমন চ্যালেঞ্জও নিতে পারবেন, সেরকম মানুষের খুব কাছাকাছি থাকতে পারবেন। কতদিন হলো এই পেশার? আমার 16 বছর। 16 বছরে কখনো মনে হয়েছে কিনা না ভুল পেশা এসেছে? না, আমার মনে হয় না। আমি দিক দিয়ে খুবই লাকি যে আমার কখনোই আমার নিজের পেশাটা নিয়ে আমার কখনো বোরিংনেসও কাজ করেনি বা ভুলও মনে হয়নি। যন্ত্রণাও লাগেনি এখন পর্যন্ত? না, এখনো পর্যন্ত না। ঠিকঠাক। তাহলে আমরা এবার মূল আলোচনায় যেতে পারি। আমাদের এই সমাজে সবচেয়ে বড় সমস্যা যেটা, এই যে পারিবারিক আইন, এটা নিয়ে অধিকাংশ পরিবারগুলোতে খুব ঝামেলা থাকে। আইনটা কতটা গ্রহণযোগ্য বা কতটা সামঞ্জস্যপূর্ণ আর কতটা সামঞ্জস্যপূর্ণ না? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটার জন্য। কারণ আমি আমার প্র্যাকটিসের গত 16 বছরে আমি যা দেখলাম যে আমাদের বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বা আমাদের যে সোশিও ইকোনমিক্যাল যে স্ট্রাকচারটা, সেই হিসেবে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে, মানে কম বেশি প্রতিটা ফ্যামিলিতেই বাংলাদেশের মানুষের প্রেক্ষাপটে দুইটা প্রবলেম একদম কমন। হয়তোবা আপনি দেখবেন কোনো ফ্যামিলিতে কোনো পারিবারিক ইস্যু নিয়ে কোনো প্রবলেম চলছে, হয়তোবা সেই পারিবারিক ইস্যু না হলেও হয়তোবা জমি জমা বা প্রপার্টি নিয়ে কিছু না কিছু আছেই। মানে আমি খুব কম মানুষ বলতে পারবো হাতে গোনা সোসাইটিতে যাদের এই দুইটা প্রবলেমের কোনো প্রবলেমই নাই আসলে। একদম ঠিক। সো এই দুইটা ব্যাপার কিন্তু আমাদের ক্ষেত্রে একদমই কমন। এবং এখন প্রশ্ন আসতে পারে যে এই দুইটা বিষয়ে আসলে আমাদের আইন যেগুলো আছে সে আইনগুলো কি আসলে সম্পূরক কিনা, বা এই আইনগুলো সম্ভব কিনা সব প্রবলেমগুলো সলভ করতে। আমরা যদি খুব ভালোভাবে স্ক্রুটিনি করে দেখি এই আইনগুলো কিন্তু আমরা ব্রিটিশরা কিছু আইন আমাদেরকে করে দিয়ে গেছে, তারপরে কিন্তু গত এত বছরে আমরা কিন্তু টাইম টু টাইম, সময় টু সময় আমরা কিন্তু আইনগুলোকে পরিবর্ধন, সংশোধন, পরিমার্জন সব কিছুই কিন্তু আমরা করেছি। কিন্তু ওই আইনগুলো প্রপার ওয়েতে আমাদের মানুষজন আসলে সেভাবে করে জানে না। এইটা আমি বলবো যে আমাদের সাফারিংসের অন্যতম মূল কারণ, যে আমরা আসলে আইনের প্রয়োগটা ঠিকমতো জানি না। এখন এটার ক্ষেত্রে হয়তোবা দোষ আমাদের অনেকেরই থাকতে পারে। সেখানে হয়তোবা আমরা যারা আইনটা প্রয়োগ করছি তারা হয়তোবা প্রপার ওয়েতে প্রয়োগ করছি না, হয়তোবা যারা আমরা ভুক্তভোগী হয়ে আসছি তারাও হয়তোবা আমরা সেভাবে করে কোঅপারেট করছি না, বা একটা পর্যায়ে গিয়ে আমরা খুব বেশি হেল্পলেস বা খুব বেশি আমরা পেশেন্টলেস হয়ে যাচ্ছি। আমাদের এই সিস্টেমটাই কিন্তু এরকম, যখন আপনি কোনো একটা প্রসেসে ঢুকবেন, ওই প্রসেসটা খুব ধৈর্য ধরে সময় নিয়ে এবং খুব ঠান্ডা মাথায় জিনিসটাকে শেষ করতে হবে। আমাদের মধ্যে অনেকের মধ্যেই না অনেক বেশি অস্থিরতা দেখা যায়, যে আমরা ঢুকে গেলাম মানুষের বুদ্ধিতে তালে বা একটু রাগে বিরক্ত হয়ে ঢুকে গেলাম, কিন্তু খুব সুন্দর ওয়েতে আমরা জিনিসটা কিন্তু শেষ করতে পারি না। সেটা কারণে দেখা যায় যে আসলে ফলাফলটা যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার সুফলটা আপনি পাবেন না। হাফ ডান কোনো কাজের সুফল কিন্তু আসলে কেউ ফিল করতে পারে না। সেদিক দিয়ে আমাকে বললে আমি বলবো যে আমাদের আইনগুলো যথেষ্ট আছে, আইনের প্রয়োগও যথেষ্ট আছে, কিন্তু আমরা মাঝখানে এই আইনগুলো নিয়ে যারা কাজ করি এখানে কিন্তু আমি যদি যথেষ্ট প্রয়োগ থাকে তারপরেও কেন এত এই ধরনের ঘটনা ঘটছে? এটাই আমি বলতে যাচ্ছিলাম। এটার মেন কারণটা হলো কি, মানে আইন তো আসলে একটা বস্তুগত জিনিস, এটার প্রয়োগটাও তো একটা ইনস্টিটিউশনাল প্রসেসে চলে, কিন্তু এই জিনিসটার পিছনে কিন্তু আমরা সবাই থাকি। এখন ধরেন আপনি একটা কাজ করলেন, আপনার লয়ার খুব অ্যাক্টিভ,
লয়ার জানেও ভালো, খুব অ্যাক্টিভ। যে কোর্টে আপনার মামলাটা ফাইল হলো সে জাজ সাহেব হয়তো বা অনেক ভালো এবং ম্যাজিস্ট্রেটের খুব জুডিশিয়াল ইন্টেনশন আছে। কিন্তু এই ক্ষেত্রে আমাকে দুই পক্ষের ক্লায়েন্ট আমাকে যেভাবে কোঅপারেট করতে হবে তারা হয়তো আমাকে সেভাবে কোঅপারেট করছে না। একজন দিনের পর দিন সময় নিয়ে যাচ্ছে, আরেক পক্ষ এসে ঘুরে ঘুরে যাচ্ছে, একটা সময় পরে সে বিরক্ত হয়ে সে আর মামলা চালাতেই চাচ্ছে না। এই যে প্রসিডিউরাল যে মিস্টেকগুলো বা এই নেগলিজেন্সিগুলোর কারণে কিন্তু আমরা প্রয়োগটা সবসময় ওইভাবে করে দেখি না। দেখা যায় যে আমরা শুরু করি সবাই একসাথে, ধরেন 100 জন একসাথে শুরু করলাম, কিন্তু এন্ডিংটা কিন্তু আমরা 10 জনও ঠিকমতো করতে পারি না। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই বিষয়গুলো না, যখন আপনি কোনো কিছু করবেন তখন একটু জেনে বুঝে করা ভালো। যেমন আমি আমার পার্সোনাল লাইফে আমি যেটা করি, আমার ক্লায়েন্টরা সবসময় কিন্তু দেখবেন ডাক্তারের কাছে আর লয়ারের কাছে মানুষ আসলে সুখের গল্প বলতে আসে না। অনেক ব্যথা যন্ত্রণা নিয়ে যায় ডাক্তারের কাছে, আর লয়ারের কাছে আসে অনেক ক্ষোভ দুঃখ, তারপরে ভুক্তভোগী হয়ে ভিক্টিমাইজড হয়ে। তখন সে মেন্টাল স্ট্রেসের এমন একটা জায়গায় থাকে যে সে তখনই সব কিছু পেয়ে ফেলতে চায়, যে আমি এখনই জাস্টিস চাই, আমার এখনই বিচার লাগবে, এখনই আমার সব লাগবে। তখন আমি ফার্স্ট যেটা করি, আমার ক্লায়েন্টকে আগে পুরো প্রেক্ষাপটটা বোঝানোর চেষ্টা করি যে আপনি এখন রেগে আছেন, আপনি এখনই সব কিছু করে ফেলতে চাচ্ছেন, আসলে এটা এইভাবে হবে না। কারণ আমাদের প্রসিডিউরাল সিস্টেমটাই এরকম, এটার ভিতর দিয়ে আপনাকে যেতে হবে, এটার গুড সাইড এগুলো, ব্যাড সাইড এগুলো। আপনি যদি এটার ফল পেতে চান তাহলে এই জিনিসটাও আপনাকে সাফারিংসের ভিতর দিয়ে রাখতে হবে। সো আপনি যদি গো অন করেন, ওকে ফাইন, মুভ অন, চলেন আমরা যাই। আর যদি মনে করেন যে না, এটা আপনি আউট অফ কোর্ট সেটেলমেন্ট করতে চান, আমাদের কিন্তু শুধু ক্রিমিনাল অফেন্স ছাড়া সব প্রবলেমের কিন্তু সলিউশন কোর্টের বাইরে হয়, শুধু ক্রিমিনাল অফেন্স ছাড়া। যদি কেউ মার্ডার হয়ে যায়, কেউ মার্ডার করে ফেলে, কেউ চুরি করে, ডাকাতি করে, আহাজারি করে, ছিনতাই করে, এগুলোর আপনি আউট অফ কোর্ট সেটেলমেন্ট করতে পারবেন না, কারণ এটা আমাদের আইনের পরিপন্থী। এটার বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমেই হতে হবে। কিন্তু পারিবারিক যে কোনো সমস্যা, প্রপার্টি রিলেটেড যে কোনো প্রবলেম, আপনার কোম্পানির যে কোনো কন্ট্রাকচুয়াল প্রবলেম, যে কোনো রকমের আরবিট্রেশন, যে কোনো রকমের মেডিয়েশন, এভরিথিং আউট অফ কোর্ট সেটেলমেন্ট পসিবল। সো কোর্ট সেটেলমেন্টের দিকেও যাই রাগটা নামাই রেখে বা সিচুয়েশনটা বুঝে, তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম নিয়ে আসলে কোর্ট পর্যন্ত যেতেই হয় না। এবং কোর্ট পর্যন্ত অনেক প্রবলেম না গেলে কোর্টের উপরে যেরকম প্রেশারটা কমে, জুডিশিয়ারি সিস্টেমের বার্ডেনটা যেভাবে কমে, একইভাবে কিন্তু দুই পক্ষই বেনিফিটেড হয়, খুব নাইসলি বেনিফিটেড হয়। কিন্তু এমনও কিছু পারিবারিক প্রবলেম হয় যেগুলোতে আমি অবশ্যই বলবো যে সেটা আউট অফ কোর্ট সেটেলমেন্ট পসিবল না। কারণ দেখা যায় যে পারিবারিক জায়গা থেকে প্রবলেমটা শুরু হলো, একটা সময় যে ব্যাপারটা খুব ক্রিমিনাল অফেন্সের দিকে চলে যায়। ধরেন একটা শ্বশুরবাড়ি থেকে, একটা মেয়ে শ্বশুরবাড়ি থেকে হঠাৎ করে যৌতুক রিলেটেড কিছু চাওয়া শুরু হলো। ব্যাপারটা শুরুতে চাওয়াচাইয়ের পর্যায়ে রয়ে গেল বা এটা মেডিয়েশনের পর্যায়ে গেল, কিন্তু একটা সময় এই চাওয়াচাইয়ের পর্যায়টা ডিগ্রি বাড়তে বাড়তে একটা জায়গায় চলে গেল যে মেয়েটাকে ফিজিক্যালি অ্যাবিউজ করা হচ্ছে, মেয়েটাকে মেন্টালি টর্চার করা হচ্ছে, মেয়েটাকে সবভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। তখন কিন্তু বিষয়টার সেটেলমেন্টের জায়গায় থাকে না বা পারিবারিক আলাপের ব্যাপারে থাকে না, তখন ওটা ক্রাইম হয়েই যায়। যখন আপনি হাতে আইন তুলে নেবেন মানে আপনি ক্রাইম করে ফেলছেন। ওই সময় কিন্তু কোর্টে যাওয়াটা ইটস ওকে, বাট ওই যে কথায় কিছু হলো না, ও আমার দিকে বাঁকা চোখে কেন তাকাইছে। আমি যদি বলি আপা, যে এটার একটা কারণ আছে। আমরা জানি একটি বহুল প্রচলিত একটি কথা রয়েছে, জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই। এই যে মানে একবার জাস্টিসে চলে গেলে, কোর্টে চলে গেলে বা আইনের কাছে চলে গেলে সেটা যুগ যুগ ধরে চলতে থাকে। এই জন্যই তো মানুষ সেখানে যেতে চায় না। তা এইটার কি ব্যাখ্যা? এটার ব্যাপারে কি হয়, এটার মানে কিছু ব্যাপার কিন্তু আপনার মামলা টু মামলা কিন্তু ভ্যারি করে। যেমন আপনি সিভিল কোনো বিষয় নিয়ে, জমি জমা বা আপনার ভাই বোনদের মধ্যে আপনাদের এজমালি প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম, সেটার বাটোয়ারা আপনাদের মধ্যে হচ্ছে না প্রপারলি, সেই পার্টিশন স্যুট, বাটোয়ারা মামলা বা জমির পজেশন নিয়ে প্রবলেম বা জমির মালিকানা নিয়ে সমস্যা বা আপনি জমির মানে দলিল নিয়ে প্রবলেম, এইসব প্রবলেম নিয়ে যখন আপনি সিভিল কোর্টে যাবেন, ওইখানে যে দীর্ঘসূত্রিতাটা বা সময়ের যে ইয়াটা হয় সেটা কিন্তু ম্যানেজেবল। কারণ সেটাতে আপনি মানে এমনভাবে ইফেক্টেড না যে আপনার না খেয়ে মরে যাচ্ছেন, আপনার সংসার ভেঙে যাচ্ছে, আপনার বউ বাচ্চা এক একজন এক এক দিকে চলে গেল, ব্যাপারটা কিন্তু সেরকম না। কিন্তু এই যে আপনি বললেন ভাইয়া যে আমাদের জাস্টিস ডিনাই হচ্ছে, সেটার পিছনেও কিন্তু আমাদের প্রত্যেকটা আমাদের আইন সিস্টেমে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের আলাদা করে একটা ফোরাম আছে। সেটা ক্রিমিনাল কেস বলেন, সিভিল কেস বলেন, পারিবারিক কেস বলেন। ক্রিমিনাল কেসের মধ্যেও কিন্তু ভাইয়া কিছু কিছু কেস আছে যে কেসগুলো ভ্যালুয়েবল, মানে যেগুলো নেগোশিয়েবল, এগুলো চাইলে নেগোসিয়েশন করা যায়। সেই ক্ষেত্রে কিন্তু ম্যাজিস্ট্রেট আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে নেগোসিয়েশনের করার একটা সুযোগ দেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি যে অনেক মামলাই কিন্তু চলে জেদাজেদির কারণে।
অনেকেই আছে যে মেডিয়েশনের খুব সুন্দর জায়গাতে এসে তারা মেডিয়েট করতে পারে, মেডিয়েট করলে দুই পক্ষই উইন উইন সিচুয়েশনে থাকে, পুরো জিনিসটাই সলভ হয়ে যায়, কিন্তু তারা এটা শেষ দেখবে বলে দেখা যায় যে এক পক্ষ বিষয়টাকে টানতে থাকে, আরেক পক্ষ সাফার করতে থাকে। কিন্তু কোর্টের তো এখানে কিছু করার হ্যাঁ, আছে, এইটার ক্ষেত্রে মানে আমাদের দ্রুত কেন সমাধান হয় না? এটার ব্যাপারে যেটা হয়েছে যে আমরা সিভিল আর ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আমরা এখনো কিন্তু মানে ইংরেজদের যে করে যাওয়া আইন 150-200 বছর আগের আইন, সে আইনই আমরা এখনো চলছি, বাট এর মাঝখানে অনেক রকমের সংশোধন এসেছে। আইনের জন্য মানুষ না মানুষের জন্য আইন? অবভিয়াসলি মানুষের জন্য আইন, বাট তাহলে- এটার জন্য যেটা করতে হবে আমাদের কিছু চেঞ্জেস কিন্তু এসেছে। আগে যেমন আপনার প্রতি স্টেপে এক পক্ষ কয়বার করে সময় নিতে পারবে সেটার কিন্তু কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না। এখন কিন্তু এটা নিয়ম করে দেওয়া হয়েছে যে আপনি হায়েস্ট এতবারের বেশি একটা স্টেপে সময় নিতে পারবেন না। সো এই জিনিসগুলো প্রপারলি ফলো হলে এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপারে কিন্তু আমাদের মাঝে মাঝে আমরা দেখি যে কোর্টে আসলে লেট হয়, সেটা হলো আপনার একটা কোর্টে মামলা আছে, সেই জাজ সাহেব কোনো কারণে ট্রান্সফার হয়ে গেলেন, তার জায়গায় আবার একজন নতুন জাজ সাহেব আসলেন, সে এসে চার্জটা বুঝে পুরো জিনিসটাকে আবার সেট আপ করে গুছাতে এখানেও একটা ভালো সময় লেগে যায়। সো এই কারণগুলোতে কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের প্রসিডিউরাল মিস্টেকের কারণে আমাদের কিছুটা লেট হয়। আর কিছু জায়গায় আমাদের দুই পক্ষেরই কিছু ব্যাপার স্যাপার থাকে, বাদী এবং বিবাদী দুই পক্ষ মিলিয়ে এক পক্ষ চায় মামলা অনেক দিন চালাবে, আরেক পক্ষ চায় যে মামলা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। যে পক্ষ চায় অনেক দিন চালাবে সে ডেটের আগেই অসুস্থ হয়ে যায়, আর্টিফিশিয়ালি অসুস্থ হয়ে যায়, একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে আসে, এনে কোর্টকে দেখায় সে হার্টের পেশেন্ট, সে মরে যাচ্ছে, সে কোর্টে আসতে পারতেছে না। সো এই ব্যাপারগুলোতে ডে বাই ডে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমরা লাস্ট 1.5-2 বছর 3 বছর ধরে দেখছি যে প্রত্যেকটা আইনেরই কিন্তু সংশোধন হচ্ছে। আর আমরা যারা একদম মানে ফ্রন্ট লাইনার, যারা আমরা এগুলো নিয়ে রেগুলার কাজ করি, প্রতিদিন কাজ করি, আমাদের কিন্তু অনেক সাজেশন থাকে, আমাদের অনেক সেমিনার থাকে, অনেক সিম্পোজিয়াম থাকে, আমাদের অনেক আলোচনার জায়গা থাকে, অনেক মানে গোল টেবিল বৈঠক হয়, তখন কিন্তু আমাদের দিক থেকেও কিছু সাজেশন যায়। কারণ আইন আমরা যারা পড়ে আসছি আর আমরা যারা এখন প্রয়োগ করছি, দুইটা জায়গায় কিন্তু অনেক বিস্তর ফারাক। কারণ আমরা এই 150-200 বছর আগের আইন, নতুন আইন সবই কিন্তু আমরা পড়ে পড়ে পরীক্ষায় পাশ করে চলে আসছি, বাট আইনের প্রয়োগটা কিন্তু আসলে কোর্টেই হচ্ছে। কোর্টে আইনের প্রয়োগ করতে গিয়ে কিন্তু আমরা বুঝছি যে এই জায়গাটাতে হয়তো বা এরকম না হয়ে আরেকটু এরকম হলে ভালো হতো। সো দেখা যাক, আমরা ইনশাল্লাহ সবাই পজিটিভ, আস্তে আস্তে হয়তো বা আরও বেশি চেঞ্জ হবে, আরও বেশি গুছানো হবে সব কিছু। আমাদের এই সমাজে বা আমাদের এই রাষ্ট্রে তো নানা ধর্ম বর্ণের মানুষ বসবাস করেন, কিন্তু অনেক সময় দেখা যায় একটি ধর্মের আইনটা থাকে, তাহলে অন্য ধর্মের সঙ্গে কোনো কনফ্লিক্ট হয় কিনা? আচ্ছা, এই জায়গাটা হলো আমার মনে হয় যে আমাদের একটু জানার এবং প্রচারের সমস্যা। আমরা কিন্তু মুসলিম কান্ট্রি, আমাদের দেশের মানে 87-90% মুসলিম আমরা, বাকি 10-12% হচ্ছে অন্য ধর্মের। কিন্তু আমরা সব ধর্মের জন্য কিন্তু আমাদের কোর্টগুলো ওপেন, এবং সব ধর্মের আইন কিন্তু আলাদা আছে। আমাদের মুসলিম পারিবারিক আইন যেমন আছে, হিন্দু আইন আছে, বৌদ্ধ আইন আছে, খ্রিস্টান আইন আছে, প্রত্যেকটা প্রসেস কিন্তু ডিফারেন্ট। এবং মুসলিম প্রসেসটা আমি বলবো যে আমাদের জনসংখ্যাটা যেহেতু বেশি, এটার অ্যাপ্লিকেশনটা বেশি, এই কারণে হয়তো বা টিভিতে, টেলিভিশনে, রেডিওতে, মোবাইলে, এভরিহোয়ার কিন্তু আমরা এটারই আলাপ আলোচনা শুনি। যদি আমাদের এখানে অন্য একটা ধর্মেরও যদি অনেক বেশি প্রচার প্রসার থাকতো বা তাদের জনসংখ্যা বেশি থাকতো, তারাও কিন্তু তাদেরটা জানতো। যেমন এখন যদি আমার কাছে কোনো হিন্দু ক্লায়েন্ট আসে বা অন্য ধর্মের একজন ক্লায়েন্ট এসে যদি বলে আমি ডিভোর্স দিতে চাই, আমি সেপারেশন চাই, বা আমি দত্তক নিতে চাই বাচ্চা, আমি কিন্তু তারা বলতে পারবো না যে না আপনার তো কোনো আইন নেই, আপনার তো কিছু হবে না। তার জন্য আলাদা আইন আছে, তার জন্য কোর্টও বসে আছে, এবং তার মামলা তার সব কিছু কোর্ট করতে বাধ্য। হাজব্যান্ড ওয়াইফ দুজন দুই ধর্মের, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কোন আইনটা এটা কিন্তু কার্যকরী বলা হবে? আছে, এই যে এই ক্ষেত্রে সমস্যাটা কি, আসলে প্রত্যেকটা জিনিসের ব্যবস্থা আছে কিন্তু প্রচারটা নাই। আমাদের আইনে একটা কথা আছে যে আপনি দেশের নাগরিক যদি হন, আপনি শিক্ষিত হন, অশিক্ষিত হন, আপনি কোটিপতি হন, আপনি যেটাই হন, আজকে একটা আইন যদি বাংলাদেশে পাশ হয় পার্লামেন্টে, এই আইনটা আজকে থেকে জানা আপনার দায়িত্ব। আপনি কিন্তু কোথাও যে বলতে পারবেন না যে হায়রে আমার জন্য এই আইন ছিল, আমি তো জানতাম না, বারে এই আইন এটা করলে যে বেআইনি কিছু হয়ে যাবে এটা তো আমার জানা ছিল না। এটা কোনো দিনই আইনের চোখে কোনো এক্সকিউজ হতে পারে না। নাগরিক হিসেবে আপনি রিক্সা চালান, আপনি ইন্ডাস্ট্রি চালান, আপনি যাই করেন, আজকেই পার্লামেন্টে বিলটা পাস হওয়ার পরে, আইনটা পাস হওয়ার পরে কালকে থেকে এটার নলেজ আপনাকে থাকতে হবে। এটা কিভাবে থাকতে হবে এটা আপনার ব্যাপার। এই ক্ষেত্রেও যে আমাদের, আপনি বললেন যে দুইজন দুই ধর্মের, আমাদের কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নামেও কিন্তু আলাদা একটা আইন আছে, ওইখানে কিন্তু স্পষ্ট বলা আছে
যে দুই ধর্মের দুজন হলে তাদের ক্ষেত্রে কোনটা ইমপ্লিমেন্টেড হবে, সে কোথায় যাবে, সে কোন রেমিডিটা পাবে। এবং কেউ যদি ধর্ম চেঞ্জ করে মানে ধরেন হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে সে বিয়ে করলো, সে এভিডেভিট করে নাম চেঞ্জ করলো, সব করলো, একটা সার্টেন টাইমের পরে যদি তার এই বৈবাহিক সম্পর্কটা টিকে না থাকার পরে সে যদি আবার আগের ধর্মে যেতে চায়, তখনও সে কি করবে? সব কিছুর জন্য কিন্তু আলাদা করে স্পেসিফিক্যালি সব আইন আছে। আপনি বলছেন সব কিছুর আইন আছে, ধরেন ধর্ম চেঞ্জ না করে কি না, বিবাহ ওইটা তো সূত্রে? আমাদের মানে এটারও ব্যাপার আছে। যদি এমন হয় যে আপনি হিন্দু আর খ্রিস্টান, আপনাদের জন্য এটা কোনো বাধা না, দুইজন যদি এরকম দুইটা ধর্মের হয়। কিন্তু যদি কেউ মুসলিম ধর্মের একজন হয়, ছেলে বা মেয়ে, এখানে কিন্তু আমাদের আইনে বলাই আছে যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে বিয়ে করতে পারবে, অথবা কিতাবি কাউকে বিয়ে করতে পারবে। কিতাবি মানে হলো খ্রিস্টান, একশ্বরবাদী, যেটা এক ঈশ্বরবাদী বা যে কিতাবে বিশ্বাস করে, যার একটা কিতাব আছে এবং যে এক ঈশ্বরে বিশ্বাস করে, সেই হিসেবে আপনি একজন খ্রিস্টান ভদ্রলোককে বা একটা ভদ্র মহিলাকে আপনি বিয়ে করতে পারবেন। বাট আপনি এর বাইরে কাউকে বিয়ে করতে পারবেন না। হিন্দুকে বিয়ে করা যাবে না, না, আইনতভাবে। আইনতেই পারবেন না আপনি। এটা তাহলে কি করার এখানে? তখন ওই ক্ষেত্রেই কিন্তু তাকে আমাদেরকে ওই যে ধর্মটাকে চেঞ্জ করতে হয়। এই ক্ষেত্রে আপনি দেখবেন যে যখন কোনো একটা হিন্দু মানে মুসলিম ছেলে একটা হিন্দু মেয়েকে বিয়ে করতে চায়, তার ফার্স্ট কাজ কিন্তু এভিডেভিট করে তার ওয়াইফের ধর্মটাকে চেঞ্জ করা। হয়তোবা তাকে ইসলাম ধর্মে নিয়ে আসতে হবে, নাকি তাকে খ্রিস্টান ধর্মে পাঠাইতে হবে, দেন সে বিয়েটা করতে পারবে। না হলে ইসলাম ধর্মের নিয়ম অনুসারে তার বিয়েটা কিন্তু এইখানে আপনার কি মনে হয়? এইখানে এখানে এটা ভাইয়া, এখানে এই যে অনেক- বিশ্বের যে সমাজ ব্যবস্থা, বা আমরা তো এখন গ্লোবালাইজড, তাই না? আমরা মানে প্রতিনিয়ত প্রতি ধর্মের মানুষের সঙ্গে উঠা বসা করতে হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া আসা করতে হচ্ছে। এইখানে আপনার মনে হয় না না, এটা আমার একটু, যেটা এটা মনে হয়- অন্য কোথাও আছে বলে আমার জানা নাই। না, অন্য কোথাও নাই, হ্যাঁ, অন্য কিন্তু- কোথাও নাই। কিন্তু আমরা যারা মানে মুসলিম ফ্যামিলি আইনটা কিন্তু সবার জন্য। এখন আপনি আমেরিকাতে থাকেন, আপনি মুসলিম, আপনার জন্য কিন্তু মুসলিম ফ্যামিলি আইনটা বা মুসলিম আইনটা আপনার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। আমি আপনাকে যেটা বললাম যে কিতাবি কাউকে বা এক ঈশ্বরবাদী বিশ্বাস করা ছাড়া অন্য কাউকে বিয়ে করা যাবে না, না। এটা তো ধর্মীয় আইনের কথা বলছে, হ্যাঁ, কিন্তু যদি- অনেক সময় অনেক ধর্মের আইনের সঙ্গে বাস্তবতার তো একটু কনফ্লিক্ট। হ্যাঁ, এটা যেমন এটা হয়, যেমন বাংলাদেশে কিন্তু আমরা যেহেতু মুসলিম অধ্যুষিত, আমরা কিন্তু 100% ট্রাই করেছি যে আমাদের মুসলিম আইনের সাথে আমাদের বাংলাদেশের কোনো আইনের যেন সাংঘর্ষিক কোনো কিছু না হয়। এখন ধরেন একটা লিবারেল দেশের কথা যদি আপনি ভাবেন, যে লিবারেল, তার দেশে সব ধর্মের মানুষ আছে এবং সে কোনো ধর্মের সাথে কনফ্লিক্ট নিয়ে সে কোনোভাবেই চিন্তিত না, সে তার দেশের স্টেট আইন দিয়ে চলে, তাহলে সেই ক্ষেত্রে তো ভাই এটা কোনো ইস্যু না। ধরুন আপনি এজ এক্সাম্পল আপনি ইউরোপ কান্ট্রির কোনো একটা দেশ ধরতে পারেন, যারা ইউরোপিয়ান ল নিয়েই ব্যস্ত, তার দেশে 10টা 15টা 20টা ধর্মের মানুষ থাকলেও তাদের কোনো ধর্মীয় আইন নিয়ে তাদের সাথে কোনো কনফ্লিক্ট নাই। যার যার ধর্মের আইন ধর্মের জায়গায়, তাদের দেশের ওই ইউরোপিয়ান আইনগুলো আইনের জায়গায়। কিন্তু বাংলাদেশে এটা হওয়ার কারণ হলো এখানে কিন্তু অনেক কিছু ইনভলভ। একটা বিয়ে কিন্তু বিয়ে পর্যন্তই শেষ না, বিয়ের পরে বাচ্চা কাচ্চা, উত্তরাধিকারী, আরও অনেক কিছু আসে। এখন ধরেন আপনার বিয়েটাই যদি শুরুর থেকে ডে 1 থেকে বিয়েটা যদি ইলিজিটিমেট হয়, তারপরে আপনার বৈবাহিক সম্পর্কে যে বাচ্চারা আসবে, সে বাচ্চারাও তো আলটিমেটলি ইলিজিটিমেট হয়ে যাবে। দেন আপনার ভাই ব্রাদাররা যারা আছে, তারা যদি আপনার বাচ্চাদের লিজিটিমেসি নিয়ে কোনো দিন কোশ্চেন তোলে, তাহলে আলটিমেটলি তারা তো সব রকমের প্রপার্টি থেকেও বঞ্চিত হবে। সো এই বিষয়গুলো কিন্তু একটু জটিল। এই কারণে আমরা কিন্তু অনেক বেশি প্রগতিশীল হলেও আমরা কিন্তু অনেক কিছুতে অনেকভাবে আগাতে পারছি না, কারণ আমাদের এই জিনিসগুলো মাথায় রেখে আসলে চলতে হবে। আচ্ছা, ইউরোপ আমেরিকা, আমরা তো অনেক কিছুতে ইউরোপ আমেরিকার তুলনা দিই, সেই সব দেশে কি হয়? ওইখানে ফ্যামিলি লটা বা আপনার ওইখানে সাকসেশনের যে লটা, সেটা কিন্তু একদম ডিফারেন্ট। আপনি দেখবেন আমাদের এখানে ওইখানে তো কোনো ধর্ম চেঞ্জের, বিয়ের ক্ষেত্রে কোনো ধর্ম চেঞ্জের কোনো বালাই কিছুই না, নেই। কোনো কিছুই না। আপনি ইভেন ধর্ম পালনের ব্যাপারেও কোনো ব্যাপার না, আপনারটা আপনি পালন করবেন, আপনার ওয়াইফ আপনার ওয়াইফেরটা করবে, বাচ্চারা বাচ্চাদেরটা করবে। তাহলে যে যদি যেটা- এমন হয় যে আপনি বলছিলেন যে এইখানে কোনো মুসলিম ছেলে বা মেয়ে অন্য হিন্দু ধর্মের কোনো মুসলিম বা ছেলে বা মেয়েকে বিয়ে করতে হলে তার তাকে হয় change মুসলিম করতে হতে হবে, হবে, না হয় একশ্বরবাদী কোনো ধর্মে, মানে ধর্মের খ্রিস্টান কেউ হলে তাকে বিয়ে করতে পারবে। বিয়ে করতে, এবং মানে এই ওইটা- বিয়েটাও কিন্তু ভাই নর্মাল সিস্টেমে হবে না, ওইটাও কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারই হবে। এটা কিন্তু আলাদা একটা আইন। না, কিন্তু আমি যেটি জানতে চাচ্ছি যে সে ধর্ম চেঞ্জ না করে তারা যদি মনে করে যেই দেশে যে এটা লিগ্যাল ভাবেই বিয়ে করা যায়, এরকম তো অনেক দেশ চলে আছে, যাবে। যদি সেখানে যে বিয়ে করে
আবার বাংলাদেশে এসে বসবাস শুরু করে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ লটা কি বলবে? সেই ক্ষেত্রে একটু ডিফিকাল্টিজ আছে। যদি ওই ফ্যামিলির মেম্বাররা সবাই মিলে এই বিষয়টাকে যদি চ্যালেঞ্জ করে ফেলে যে আমরা ফ্যামিলিগতভাবে এই বিয়েটা মানি না, কারণ সে একটা হিন্দু বা একটা বৌদ্ধ কাউকে বিয়ে করছে, যেহেতু আমরা এই বিয়েটা মানি না, ইসলামের দৃষ্টিতে যেহেতু বিয়েটাই বৈধ না, তার মানে আমরা এই বাচ্চাদের লেজিটিমেসিও দিতে চাই না, তখন কিন্তু তারা এই পুরো কাপলটাই কিন্তু একটা লিগেল একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে। তারা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। এই কারণে এই ভুলটা এখানে কেউ করতে চায় না। আর দেশের বাইরে এই প্রবলেমটা হয় না, কারণ দেশের বাইরে প্রপার্টিগুলো একটা সার্টেন টাইমের পরে ওটা সর্টেড হয়ে যায়। সবাই বলে ফেলে যে তোমাকে এটা দিব, হেবা করে দিলাম, উইল করে দিলাম, দিয়ে দিলাম। বাট বাংলাদেশে আপনি এখনও দেখবেন স্টিল নাও অনেক প্যারেন্টসরা কিন্তু প্রপার্টি ভাগই করে না। তারা ধরেই রাখে যে আমি যতদিন বেঁচে থাকবো আমার প্রপার্টি আমার, আমি এনজয় করব, আমি ভোগ করব। আমি মারা যাওয়ার পরে বাংলাদেশের আইন আছে, ইসলামিক শরিয়া আইন আছে, এজমালি প্রপার্টি যেভাবে 2:1 হারে ছেলেমেয়ের মধ্যে ভাগ হওয়ার দরকার সেভাবে ভাগ হবে। সো আমি এখন ভাগযোগ করবো না বেঁচে থাকা অবস্থায়। সো এই ক্ষেত্রেগুলো কিন্তু এই কোশ্চেনগুলো অ্যারাইজ করে যখন আপনার ডিফারেন্ট কালচারের বা ডিফারেন্ট ধর্মের কেউ ঢুকে মাঝখানে। ইসলাম ধর্মে যেমন আছে, আপনি যেটি বলছিলেন 2:1, এটা কি একদম ম্যান্ডেটরি? যদি কোনো বাবা মা মনে করে না আমি আমার সন্তানদের মধ্যে সমভাগ করে দেব, সেটা সম্ভব? আমি এই জায়গা থেকে ভাই একটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই, যে জিনিসটা আমি অনেক দিন ধরে অনেক বছর ধরেই ক্লিয়ার করার চেষ্টা করছি আমার জায়গা থেকে একটু বলে বলে। সেটা হচ্ছে ইসলাম ধর্ম কিন্তু অনেক ফ্লেক্সিবল এবং অনেক অনেক কমফোর্টেবল ফ্লেক্সিবল একটা ধর্ম। এখানে আমাদের সোসাইটিতে, আমাদের যেহেতু আমরা পুরুষতান্ত্রিক সোসাইটিতেই বাস করি, এখানে সবাই যার যার সুবিধার মতো কিন্তু ব্যাখ্যাগুলোকে চেঞ্জ করে নেয়। যেমন দেনমোহরের ব্যাপারেও আমি আপনাকে বলবো এরকম একটা মজার ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা সবাই বানায় নিছে আর কি নিজে নিজে করে, বলতে সুবিধা, ভাবতে সুবিধা, করতে সুবিধা, যেটার কারণে। যেমন আমাদের ইসলাম ধর্মে কিন্তু বলা আছে যে একটা মেয়েকে কোনোভাবেই আপনি 2:1 কম দিতে পারবেন না। কম একবারও কিন্তু বলা নাই যে এখানে এর চেয়ে বেশি দেওয়া যাবে না। আপনি সবই দিয়ে দিতে পারেন। আপনি আপনার 2 সন্তানের মধ্যে আপনার ছেলের উপরে আপনি বিরক্ত, আপনার ছেলে আপনার কথা শুনে না, সে উল্টাপাল্টা চলে, সে আপনার প্রপার্টি নষ্ট করবে, আপনি তার উপরে ট্রাস্ট করতে পারতেছেন না, আপনি তারে বঞ্চিত করে পুরো প্রপার্টি আপনার মেয়েকে আপনি দিয়ে দিতে পারেন। এটা কি সম্ভব? অবভিয়াসলি পসিবল। আইনগতভাবেই তো আপনি দিতে পারবেন, আপনাকে তো বেআইনিভাবে কেউ দিতে বলবে না। শুধুমাত্র মেয়েরা যেন কোনোভাবে বঞ্চিত না হয়, সেটার কারণে সূরা আল নিসাতে বলা আছে যে আপনি কোনোভাবে আপনি 2:1 নিচে মেয়েদেরকে দিতে পারবেন না। মানে বেশি দেয়া যাবে? সব দেওয়া যাবে, অফুরন্ত আপনি সবই দিয়ে দেন, কিন্তু নিচে দিয়েন না। এটা কিন্তু একটা লিমিট। সো এই ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের বাবা মারা যখন প্রপার্টি ভাগযোগ না করে মারা যায়, তখন সবার আগে ভাইয়েরা সবার আগে টপ করে এসে পড়ে যে না, ইসলামে বলা আছে 2:1, এর বেশি দিলে তো আমাদেরই গুণ হবে, ব্যাপারটা এরকমের বেশি দেওয়া যাবে না। সো তুমি তখন আপনার বিভিন্ন হিসাব আসে, তোমাকে পড়ালেখানো করানো হয়েছে, তোমাকে বিয়ে দেওয়া হয়েছে, এই হয়েছে সে হয়েছে, দেখো আল্লাহ এটা বুঝে শুনে হিসাবটা মিলাই দিছে, তুমি 2:1 পাইলেই তোমার সব দিক দিয়ে সমান না, হয়ে যাবে। বাবা মা ধরেন জীবিত কালেই দিয়ে গেলেন, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে না, এই বাবা মা ঝামেলাগুলো যদি বেশি দিয়ে যায়, এটা কোনোদিন কেউ কোনো অবস্থায় চ্যালেঞ্জ করতে পারবে না। ইভেন আমার না, রিলেটিভদের এই মধ্যে দেওয়াটাও বলে অবৈধ যদি মানে সবার ঐক্যমতে না না, হয়। আপনার প্রপার্টি আপনি যার ইচ্ছা তারে দিয়ে দিবেন, কেন অবৈধ হবে? আপনার প্রপার্টির বাংলাদেশ সংবিধান অনুসারে, বাংলাদেশের কনস্টিটিউশন অনুসারে আপনার প্রপার্টির একমাত্র মালিক আপনি। এর বাইরে যদি কেউ আপনার প্রপার্টিতে কোনোদিন হাত দিতে পারে, সেটা হলো একমাত্র গভর্নমেন্ট। এটা যদি বলা হয় কোনো সার্কামস্টেন্সেস, মানে কোনো কারণে এইটা আমি একটু এই জিনিসটা ক্লিয়ার করি। যদি এরকম হয় যে আপনি প্রপার্টির মালিক, আপনার প্রপার্টি আপনি যাকে ইচ্ছা তাকে দিবেন, যেমনি ইচ্ছা তেমনি দিবেন, এটা আপনি জীবিত থাকা অবস্থায় আইন সিদ্ধ। আপনি জীবিত থাকা অবস্থায় এটা হলো আপনার অধিকার, প্রপার্টির উপরে আপনার অধিকার। দলিলে লেখা থাকে যে যখন সরকারের কোনো প্রয়োজনে কোনো দরকারে প্রপার্টি লাগবে, সে আপনার কাছ থেকে অ্যাকোয়ার করে নিতে পারে, আপনাকে রাজি খুশি করে, আপনাকে জোর করে না, ঠিক আছে? আর প্রপার্টির ব্যাপারে যেটা, যদি আপনার প্রপার্টি আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো দাতব্য প্রতিষ্ঠান, কোনো স্কুল, কলেজ, মাদ্রাসায় আপনি যদি উইল করতে চান, তাহলে আপনি টোটাল প্রপার্টির 3/1 বেশি উইল করতে পারবেন না। উইল মানে এটা আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানকে করছেন, একটা স্কুল, মাদ্রাসা, ইতিমখানায় করছেন। যদি আপনার সন্তানদেরকে আপনি করেন, আপনি 100% আপনি আপনার সন্তানকে হেবা করে দিতে পারেন। হেবা মানে তো বুঝছেন, গিফট, গিফট করে দিতে পারেন। এখন ধরেন আপনার 2 মেয়ে 1 ছেলে, আপনার ছেলের উপর আপনি খুবই বিরক্ত, আপনি আপনার 2 মেয়েকে হেবা করে দিবেন। এখন যদি এমন হয় যে আপনার 2 মেয়েকে আপনি হেবা করে না দিয়ে আপনি মরে গেলেন, তখন তো আপনার ছেলে আপনার মেয়েদেরকে 2:1 দিবে, এর বেশি দিবে না। আবার ধরেন আপনার ছেলে বাচ্চা নাই, আপনার 3টাই মেয়ে সন্তান,
এই বিষয়টা আসতাম আমি, আপনি হ্যাঁ। যেহেতু তুলেছেন। তিনটেই মেয়ে সন্তান। এখন আপনি কোনো কারণে সামহাও আপনি চান না যে আপনার প্রপার্টি আপনার মারা যাওয়ার পরে আপনার ভাই বা আপনার অন্যান্য প্রিডিসেসরদের কাছে যাক, এটা আপনার মেরেই পাক, এটা আপনি চান যে আমি আমার কষ্টে আর্ন করা প্রপার্টি আমি আমার মেয়েদের মধ্যেই রাখতে চাই। কিন্তু যদি আপনি প্রপার্টিগুলো সর্টেড করে ভাগ করে মেয়েদেরকে হেবা করে দিয়ে না যান, তাহলে কিন্তু আবার আপনার ভাই বোন ভাইয়ের বাচ্চা কাচ্চা সবাই কিন্তু চলে আসবে ইসলামিক নিয়ম অনুসারে। মেয়েরা কিন্তু বাবা মার পুরো প্রপার্টি 100 পায় না, সেখানে একটা অংশ কিন্তু বাবার অন্যান্য ওয়ারিসদের এটা কি কাছে মনে চলে হয়? যায়। এটা যাওয়ারও কারণ আছে ভাইয়া। এটার ওই তখনের ব্যাখ্যাটা যদি আপনি চিন্তা করেন, আমাদের এখন সোসাইটিতে মেয়েরা যতটুকু ক্যাপেবল, মেয়েরা যতটুকু অ্যাক্টিভ, মেয়েরা যতটুকু সচেতন, আগে কিন্তু ভাই একটা সময় মেয়েরা কোনো না কোনোভাবে চাচাদের উপরে, বাবার উপরে বা নিজের বড় ভাইয়ের উপরে ডিপেন্ডেন্ট ছিল। এই যে তিনটা বোন, ধরেন তিনটা বোনকে রেখে তার বাবা মা মারা গেল, কোনো কারণে তিনটা বোন সোসাইটিতে একা চলতে পারে না। তাদের প্রপার্টির একটা অংশ যদি তার চাচা বা তার ইয়া পায়, চাচাতো ভাই পায়, তাহলে কিন্তু তার উপরে একটা দায়িত্ব চলে আসে এই তিনটা বোনকে চালাইতে। ওইটা চিন্তা না, করে কিন্তু কিন্তু ওটা এভাবে দেওয়া। চালালো না, তারা কোনো দায়িত্ব নিল না, কিন্তু সম্পত্তির ভাগটা এসে চাইলো, হ্যাঁ, কিন্তু তখন কি হবে? এটা তো ভাইয়া সোসাইটির নিয়মের পরিপন্থী একটা কাজ। ওটা তো ওদের দায়িত্ব। ইভেন কোনো হাজবেন্ড যদি তার ওয়াইফের মানে দেনমোহরের টাকা না দিয়ে মারা যায়, ওই হাজবেন্ডের বড় ভাই বেঁচে থাকলে তাকে কিন্তু ছোট ভাইয়ের বউয়ের দেনমোহরের টাকা দিতে হয়। মানে এটা হলো ওই ভদ্রলোকের ঋণ, এই ঋণ নিয়ে সে মারা গেল। দেখা গেল যে তার বড় ছেলে আছে, বাবা কোনোদিন টাকাটা দেয়নি, ছেলেকেও কিন্তু মাকে দেনমোহরের টাকাটা দিতে হয়। সো এইভাবে করে সিস্টেমটা করা ছিল যে কোনো অবস্থায় যেন একটা মেয়ে হেল্পলেস না হয়, তার উপরে যেন একটা ছায়া থাকে, তার প্রপার্টির জন্য হইলেও যেন মানুষ তাকে দেখে, তার প্রতি একটা ইয়া থাকে। ওই জায়গা থেকে যদি আপনি মনে করেন যে না, আমি মারা যাওয়ার পরে আমার মেয়ে বাচ্চাদেরকে ছাড়া আমি কাউকে চাই না আমার কোনো প্রপার্টি নিয়ে ঝামেলা করুক, তাহলে অবশ্যই আপনাকে জীবন দশায় আপনার মেয়েদেরকে ওই প্রপার্টিগুলো 100 হেবা করে দিয়ে যেতে হবে। যদি আপনি পুরো প্রপার্টিটাই আপনার কন্যা সন্তানকে হেবা করে দেন, তাহলে এই ক্ষেত্রে এসে আপনার অ্যাবসেন্সে কেউ এসে কিছু ক্লেম করতে পারবে না। বাট আপনি যদি না রেখে চলে যান, তাহলে ওরা প্রত্যেকটা জায়গায় এসে হাত দিবে। আপনার স্থাবর অস্থাবর ব্যাংকের যা ক্যাশ লিকুইড টাকা সব জায়গায় কিন্তু ওদের অংশ থাকবে। তাহলে হেবাটা কি আসলে মুসলিম আইনেও আছে, আবার আমাদের দেশে প্রচলিত হেবা আইনেও আছে? ওয়ার্ডটাই তো আসলে আমাদের মুসলিম আইন থেকেই আসছে। আমরা যদি এটাকে প্রচলিত আইনে বলি, তাহলে এটাকে তো বলবো আমরা গিফট বা দান করা। বাট হেবা ওয়ার্ডটাই কিন্তু আমাদের মুসলিম আইন থেকেই আসছে। হেবা করতে পারবেন আপনি, কিন্তু আবার বাইরের কাউকে করতে পারবেন না। হেবা আপনার ব্লাড রিলেশনের কাউকেই করতে হবে। আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, আপনার ওয়াইফ, আপনি তাদেরকেই হেবা করতে পারেন। আর উইল করতে পারেন আপনি বাইরের কোনো প্রতিষ্ঠান। অ্যাডাপ্টেড চাইল্ডের বিষয়টা কি? আচ্ছা, এটা হলো অ্যাডাপ্টেড চাইল্ড বাংলাদেশের মুসলিম আইনে বা আমাদের মুসলমান আইনে বা মুসলিম শরিয়া আইনে দত্তক বলে কোনো কিছু নাই। কিন্তু পালিত বলে একটা কথা তো ছিল, এটা আমাদের নবীজির আমল থেকেই তো আমরা শুনে আসছি। হ্যাঁ, কিন্তু এটা ইসলাম কখনো আপনার ওই যে ঔরজার সন্তান হিসেবে এটাকে ওই স্ট্যাটাসটা দেয় না। আপনি নিজেও অ্যাডাপ্টেড করে একটা বাচ্চার দায়িত্ব নিয়ে আপনি তাকে পালতে পারেন, সব করতে পারেন। যদি তাকে আপনি আলাদা করে কোনো প্রপার্টির অংশ দিয়ে না যান, তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার ঔরজার সন্তানরা তাকে ডাইরেক্ট ডিনাই করতে পারে। সে অধিকার হিসেবে কিন্তু কোনো কিছু যায় কোথাও ক্লেম করতে পারবে না। কিন্তু যদি আপনি আলাদা করে তাকে কিছু দিয়ে যান, তাহলে সে সেটা ভোগ দখল করতে পারবে এবং সে এনজয় করতে পারবে। আমাদের ইসলামে বলা আছে যে একমাত্র ঔরসজাত সন্তানই আপনার এজমালি প্রপার্টির মানে অংশ। উত্তরাধিকার যেটা বলে। হ্যাঁ, ঔরসজাত মানে আপনার ওয়াইফের গর্ভে যে বাচ্চা হবে সেই একমাত্র আপনার ওই এজমালি প্রপার্টির অংশ পাবে। কিন্তু তাই বলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পালক ছিল একটা সময়। সো পালক সন্তান মানে হলো আপনি খুব রেসপেক্টফুলি, খুব দায়িত্ব নিয়ে একটা বাচ্চার দায়িত্ব নিলেন, সে বাচ্চাকে পড়াশোনা করাইলেন, মানুষ করলেন, হয়তো বা আপনার নামটাও দিলেন, আপনার নামেই তার ভোটার আইডি কার্ড হলো, আপনার নামেই তার হলো, স্কুলের এডুকেশন হলো, সব হলো। কিন্তু আপনি মারা যাওয়ার পরে ও কোনোভাবে এসে ক্লেম করতে পারবে না। এই কাগজ দেখায় যে এটা আমার ভোটার আইডি কার্ড, উনি তো আমার বাবা ছিল, এখন ওনার 2 ছেলে মেয়ের সাথে আমিও অংশ পাবো। ওই ক্ষেত্রে যদি আপনার উত্তরাধিকারী যারা আছে, ওরসযাত্রা যদি তার ডিএনএ টেস্ট করার জন্য পাঠায় এবং ওখানে যদি প্রুভ হয় যে সে আসলে আপনার ডিএনএ না, তাহলে কিন্তু সে আপনার প্রপার্টির কোনো অংশই পাবে না। ডিএনএ এর কথা বলছেন, এটা কি আমাদের মুসলিম আইন বা আমাদের দেশের প্রচলিত আইন হ্যাঁ, সমর্থন এখন তো করে? অ্যাভেলেবেল হচ্ছে, এটা খুবই কমন। আমার নিজেরই এক্সপিরিয়েন্স আছে যে এরকম একদম একদম এক্স্যাক্ট নিয়ম, মানে একজন খুব ভদ্রলোক, সে খুবই প্রভাবশালী ছিল, তার নিজের সন্তানদের পাশাপাশি সে একটা বাচ্চাকে পড়ালেখা করায় খুব ভালোভাবেই মানুষ করছে এবং তার প্রত্যেকটা লিগেল ডকুমেন্টসে বাবার নামের জায়গায় কিন্তু তার নামই দেয়া। ওইটা চ্যালেঞ্জ করে ওই ছেলে কোর্টে যায় মামলা করছে যে প্রত্যেকটা প্রপার্টিতে আমি যেহেতু ছেলে সন্তান, আমি একটা বড় অংশ পাবো।
তখন ওনার ওরসজাত সন্তান যারা ছিল তারা সবাই কিন্তু কোর্টে ডিএনএ টেস্টের জন্য অ্যাপ্লাই করছে, কোর্ট ওই অ্যাপ্লিকেশন অ্যালাউ করছে এবং তাদের ডিএনএ টেস্টের রিপোর্টও আসছে যে সে আসলে ওরসজাত সন্তান না, তাহলে সেই ক্ষেত্রে সে এটা ক্লেম করতে পারে না। যে সম্পত্তির মালিক বাবা হোক মা হোক তার সন্তানদের মধ্যে তিনি যেটা চাইবেন সেটাই ফাইনাল, উনি জীবিত থাকা অবস্থায় যেটা বলবে সেটার যেভাবে কি কোনো বলবে। ব্যাখ্যা আছে কিনা যে এই কারণে আমি এই সন্তানকে বেশি দিলাম, এই সন্তানকে কম আসলে দিলাম? বেসিক্যালি আমি একটা কথা বলি, আপনি যখন প্রপার্টির মালিক হবেন, আপনার প্রপার্টিটা আপনি কাকে দিবেন, কাকে দিবেন না, কিভাবে ভাগ করবেন, কতটুকু দিবেন, সেটা সম্পূর্ণ কিন্তু 100% জুরিসডিকশন আপনার। এই ক্ষেত্রে আপনি যদি একজনকে 80 ভাগ দিয়ে দেন, আরেকজনকে যদি 10 ভাগ দেন, সে কিন্তু কোথাও যে কোনো ফোরামে সে যে সে কিন্তু প্রশ্ন করতে পারবে না। আইন তাকে একটা কথাই বলবে যে প্রপার্টিটা কার, আপনার বাবার, আপনার বাবা আপনাকে দেয়নি তো আপনার কি করার আছে? আপনি নিশ্চয়ই এতই যোগ্য সন্তান ছিলেন যে আপনাকে কম দিয়ে গেছে। সো এখানে কোনো চ্যালেঞ্জ করার কোনো জায়গায় কিন্তু নাই। এইখানে কিন্তু একটা অভিযোগ যেটা আমরা শুনি সব সময়, যেই সন্তানটা দূরে ছিলেন পেশাগত কারণে হোক, তার লেখাপড়ার কারণে হোক, উনি দূরে ছিলেন, দেখা যায় তার অভিযোগ যে যেই সন্তানটি আমার যে ভাই বা বোন কাছে ছিলেন ছিল সেই লেখায় নিচ্ছে লেখায় সবকিছু। নিচ্ছে। এই ক্ষেত্রে মামলাগুলো যেগুলো হয়, যে ধরেন যে সন্তানটা মার কাছে থাকে শেষ বয়সে, মা ধরেন অসুস্থ, মা মাঝে মাঝে ডিমেনশিয়া হয়ে যায়, সে মাঝে মাঝে মনে রাখতে পারে, মাঝে মাঝে মনে রাখতে পারে না, এরকম কিছু ব্যাপারও কিন্তু হয়। একটা সন্তান দূরে, সে মাকে হয়তো বা মাঝে মাঝে টাকা পয়সা পাঠায় কিন্তু দেখাশোনা করে না। একটা সন্তানের পুরো ফ্যামিলি মিলে মাকে দেখাশোনা করে, মাকে রাখে, টেক কেয়ার করে, সব কিছু করে। মারা যাওয়ার পরে হঠাৎ করে শোনা যায় মা যখন মারা গেল বা বাবা যখন মারা গেল, যেই সন্তানের ঘরে বাবা মা ছিল, যে টেক কেয়ার করছে, সে হঠাৎ করে একটা দলিল বের করে ভাই বোনদের সামনে যে দেখো মা মারা যাওয়ার আগে, বাবা মারা যাওয়ার আগে মার প্রপার্টিটা মা কিন্তু আমাকে দিয়ে গেছে, বাবারটা কিন্তু বাবা আমাকে দিয়ে গেছে। এটা আমরা অনেক দেখি। সেই ক্ষেত্রে যেই ভাই বোনরা এই প্রপার্টি থেকে বঞ্চিত হয়, তারা কিন্তু কোর্টে যে মামলা চ্যালেঞ্জ করতে পারে ওই হেবা দলিলটা, কিন্তু এখানে গ্রাউন্ড খুব লিমিটেড। ওইখানে যে ভাই বোনরা এই হেবা দলিলটাকে চ্যালেঞ্জ করে কোর্টে যে মামলা করবে, তাদের কিন্তু কোর্টকে 100% প্রুফ করতে হবে যে তার মা তখন ডিমেনশিয়ার পেশেন্ট ছিল বা আপনার পার্কারসন ছিল, মানে সে হাত পা কাঁপতো বা সে মানুষ ভুলে যেত, সে মাঝে মাঝে অপ্রকৃতস্থ হয়ে যেত, বা তার মেডিকেলের কাগজপত্র দিয়ে হলেও কোর্টকে প্রুফ করতে হবে যে সে রেগুলার ডিমেনশিয়ার পেশেন্ট ছিল এবং ডিমেনশিয়ার ওষুধ খেত। মানে এমন কোনো কিছু দিয়ে বুঝাইতে হবে যে তার মাঝে ওই প্রপার্টিটা তাকে দিয়ে গেছে, সে না বুঝে দিছে। যদি সে প্রমাণ করতে না পারে অন্য ভাই বোনরা যে না না বুঝে দিছে, তাহলে কিন্তু ওই ক্লেম আর টিকবে না, প্রপার্টি কিন্তু ওই ভাইয়েরই থেকে যাবে। তাহলে আইন তো খুব সহজ, আপনি যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন, সহজ। তাহলে এত মানে ডিলে হয় কেন? ভাইয়া আমার যেটা মনে হয় যে এখানে পার্সোনাল রেশারেশিটা অনেক বেশি থাকে, এবং কিছু মানুষ আছে যারা সহজ জিনিসটাকে জটিল করে ফেলতেও খুব পছন্দ করে। যেমন আমি আপনাকে বললাম, এখানে অনেক ভাই বোন কিন্তু আমরা পাই যারা কিন্তু জানে যে আমার মা আমার এই ভাইটাকে আসলেই পছন্দ করতো, এই কারণেই সে সেই শেষ বয়সে আমার এই ভাইয়ের কাছেই থাকতে চাইছে। আচ্ছা, লাভ অ্যান্ড এফেকশন থেকে আমার ভাইরে অথবা আমার মা তার প্রপার্টিটা দিয়ে গেছে, এটা কিন্তু জানে অন্যান্য ভাই বোনরা। কিন্তু ওই ভাইটা যেন আরও 5-10 বছর এই প্রপার্টিটা আরামে এনজয় করতে না পারে, সেজন্য কষ্ট পায়। আচ্ছা তুই নিছিস, তোকে দেখে নিচ্ছি আমরা, ওই জেদের ভাত। হ্যাঁ ঠিক ওরকম আছে, আর হ্যাঁ কি। তুই ঘুর, আমরা 5 বছর ঘুরি, তুইও ঘুর, তুইও ঘুরতে থাক, তোর এত আরাম হবে না। এইভাবেই কিন্তু ভাইয়া টাইম টু টাইম মামলাগুলো বেশিরভাগ ক্ষেত্রে চলে। কিন্তু মানুষ যদি বুঝে নেয় যে না আমার মা তো আসলে দুর্বলই ছিল আমার এই ভাইয়ের ক্ষেত্রে, তাহলে উনি হয়তোবা দিয়ে গেছে, এটা নিয়ে আমাদের এই ঝামেলা করে লাভ ক্ষেত্রে নেই। একটা ব্যাখ্যার ব্যবস্থা থাকা যেতে পারে না যে এই কারণে এই সন্তানকে একটু বেশি দেওয়া না, হয়েছে? এটা হলে তো ভাই আবার যে প্রপার্টির মালিক তার উপর আবার একটু অন্যায় হয়ে যায় না? তার স্বাধীন চেতায় আবার একটু হাত আসে না যে আমার প্রপার্টি আমি দিছি, কেন আমি ব্যাখ্যা দিব? না, এটাও তো ঠিক না যে আমার প্রপার্টি আমি যা ইচ্ছা তাই করব। মানে আমি সম্পত্তির মালিক এটা দেখে কেন আমি বলি, মানে কিছু কিছু জায়গায় কিন্তু মানে আপনি যদি মানে সামাজিক প্রেক্ষাপটে চিন্তা করেন, তাহলে কিন্তু ভাইয়া প্রপার্টির মালিকানা যে মালিক তার উপরে থাকাটা কেন ওয়াইজ? কারণ একটা সময়ের পরে মানুষ যখন দুর্বল হয়ে যায়, মানুষের যখন অনেক বয়স হয়ে যায়, তার ছেলেরা কিন্তু তার ওই জায়গাটাতে চলে যায়, স্ট্রেংথের জায়গাটাতে চলে যায়। আমরা কিন্তু পার্সোনালি অনেক মামলায় দেখি যে 2-3জন ছেলে মিলে বাবাকে এত টর্চার করতে থাকে, নট ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার, এমনভাবে চাপতে থাকে, এমনভাবে টর্চার করতে থাকে, মানুষটা আসলে তখন খুব একটা বাচ্চার মতো দুর্বল হয়ে যায়। সো সেই ক্ষেত্রে ওই পাওয়ারটা তার কাছে থাকলে তার একটা স্বস্তি থাকে যে তোমরা আমার সাথে এরকম করতেছো, আমি কিন্তু দিব না, আমি কিন্তু এইভাবে তোমাদেরকে বঞ্চিত করব। কিন্তু ছেলেদের কিন্তু আবার ওই প্রপার্টির উপরও লোভ আছে।
সো তারা কিন্তু ওই একটা জায়গায় লোভের কারণে হলেও কিন্তু তারা একটা মার্জিন টানার চেষ্টা করে। বাট আপনি যদি এটাকে খুব বেশি ফ্লেক্সিবল করে দেন এবং একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা যদি মালিককে করে দেন, তখন মালিকের কিন্তু ওই জায়গাটা আর থাকবে না। তখন ছেলেরা বলবে যে আরে তুমি যা করো করো, আইন তো আমাকে এখানে তোমাকে অ্যাকাউন্টেবল করার একটা সুযোগ দিছে। সো ওই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা এই কারণেই কিন্তু আসলে করা হয়নি। কারণ আপনি আজকে আপনার বয়স থেকে চিন্তা করতেছেন, আজকে থেকে 20 বছর পরে বিষয়টা কিন্তু একদমই ডিফারেন্ট হয়ে যায়। আমরা অনেক দেখি যে একটা খুব রাগী হুমকি দুম্বি করা মানুষ বয়সের ভারে এমনভাবে চেঞ্জ হয়ে গেছে যে তার ছেলেরাই তার ওই হুমকি দুমকি জায়গায় চলে গেছে। সো এই জায়গায় আমার মনে হয় যে আমার জায়গা থেকে আমার মনে হয় যে না, ওই একচ্ছত্র অধিকারটা আসলে মালিকেরই থাকা উচিত। তাহলে অনেক কিছুর সমাধান হবে। হ্যাঁ, জটিলতা কমে যায় অনেক। অবশ্য সব আইনই মানে যদি আইনের মতো থাকে তাহলে তো অবশ্যই ভালো। হ্যাঁ, আর একটা ব্যাপার হলো আইনগুলো তো তৈরি করা হয় এমনভাবে যে আপনার আইনের প্রপার ব্যাখ্যা যত হবে, যত আলোচনা হবে, যত ব্যাখ্যা হবে, যত প্র্যাকটিস হবে, আইন কিন্তু তত বেশি পরিশোধিত হয়। যত দিন যায় আইন কিন্তু পরিশোধিত হয়। আজকে এই বছর যদি এখন একটা আইন হয়, সে আইনে কিন্তু কিছু দুর্বলতা থাকবে, কিছু লুফল থাকবে, কিছু কারেকশন আসলে করতে হবে। এই কারেকশনটা কিন্তু আপনি এখনই টেবিলে বসে করতে পারবেন না। এটা করতে হলে এই আইনটাকে বাজারে ছেড়ে দিতে হবে, মার্কেটে ছেড়ে দিতে হবে। আইনটা 5 থেকে 10 বছর মার্কেটে চলবে, ইমপ্লিমেন্টেড হবে, সবার মাঝে যাওয়ার চেষ্টা করবে। তখন কিন্তু ওইখান থেকে আমরা যারা প্র্যাকটিস করি আমরা বুঝতে পারবো যে এখানে 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 প্রবলেম হচ্ছে, এগুলো আসলে কনসিল করা উচিত বা এই জিনিসগুলো চেঞ্জ করা উচিত। এই কারণেই কিন্তু প্রায় সময় দেখবেন যে আইনের চেঞ্জেসগুলো আসে। পারিবারিক আইন, ব্যক্তিগত আইন, ডিজিটাল আইন, সাইবার ক্রাইম, এই বিষয়গুলো নিয়ে পুলিশি সহায়তা, বিস্তর আলোচনা আমরা ইতিমধ্যে অনেক সময় নিয়ে ফেলেছি। আমি আর একদিন বসবো এই সব আইন নিয়ে আপনার অবশ্যই। সঙ্গে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন। আমরা অবশ্যই মানে এই যে অন ক্যামেরাই বলছি যে এই বিষয়গুলো নিয়ে আরেকদিন ইনশাল্লাহ আপনি আমিও যদি চাই, সময় কারণ দেন। আমার মনে হয় মানুষ যত জানবে মানুষ ভুল তত বেশি কম করবে। কারণ আপনি বলছিলেন সবকিছুর আইন আছে এদেশে, তো এত আইন একজন সংবাদকর্মী হিসাবে আমারই ধারণা ছিল না। আসলে আপনি দেখেন আমাদের দেশ স্বাধীন হয়েছে মাত্র 57-58 বছর। সেই তুলনায় আমাদের কি পরিমাণে যে আইনের প্রোটেকশন আছে আমাদের সাধারণ মানুষ কিন্তু জানে না। আর আমরা যারা কোর্টে প্র্যাকটিস করি, আমি একটু বলি, আমরা যারা কোর্টে প্র্যাকটিস করি আমাদের প্র্যাকটিসটা কিন্তু 4 দেয়ালের মাঝখানে। আর কোর্টে যেহেতু ক্যামেরা ট্যামেরা সব কিছুর একটা রেস্ট্রিকশন থাকে, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এই জিনিসটা অনেকটা ক্যামেরা ট্রায়ালের মতোই হয় কোর্টের ভিতরে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে যত বেশি মিডিয়াতে আলাপ হবে, যত বেশি পাবলিকাল আলোচনা হবে, আমরা যত বেশি বলবো, মানুষ কিন্তু তত বেশি জানবে। আর মানুষ যত বেশি জানবে মানুষ ভুল তত কম করবে। না জেনে তো ভুল মানুষের বাড়তেই থাকে। তত তত আইনি সহায়তা পাবে, আইনের প্রতি আস্থাশীল হবে আর কি। কারণ মানে আপনি হয়তোবা স্বীকার করবেন, আমরা জানি আমাদের তো বেশি মানুষের কাছাকাছি থাকতে হয়, যেতে হয়। আসলে আমাদের দেশের সাধারণ মানুষ আইনের প্রতি যে আস্থা, সেটার পরিমাণ খুব একটা সন্তোষজনক না। এবং তারা জানেও না আসলে কোন কিসের জন্য কোথায় যেতে হয়। আসলে যে এত সেল আছে, এত উইন্ডো আছে, এত জায়গা আছে, এত ফোরাম আছে, সেটাও তারা জানে না। এই জন্য আপনাদেরও ভূমিকা আছে, মাঝে মধ্যে আমাদেরকে সময় দিলে আমরা প্রচারটা করতে পারি। মানুষ যেহেতু প্রতিনিয়ত আমাদের এই অনুষ্ঠানগুলো দেখেন, আমিও চাই আপনাদের মাধ্যমে সবাই একটু আইনগুলো খুব ভালোভাবে জানুক। আরো অন্তত একদিন আপনার সঙ্গে বসে বাকি যে আইনগুলোর কথা বললাম এগুলো খুবই, কারণ ডিজিটাল বা সাইবার এগুলো খুবই এখন প্রয়োজনীয়। আর আমাদের ইয়াং জেনারেশনের জন্য এটা জানা খুবই দরকার, কারণ তারা অনেক বেশি ভিক্টিমাইজড হচ্ছে, ব্ল্যাকমেলের শিকার হচ্ছে। কিন্তু গভর্নমেন্ট এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে ব্ল্যাকমেলের শিকার না হওয়ার জন্য, সেটার জন্য কোথায় যেতে হবে তারা কিন্তু জানে না। ধন্যবাদ আপনাকে। জি, ভালো থাকবেন। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। যে বিষয়গুলো বললাম, আমরা আরেকদিন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।